সুপ্রিয় দর্শক, সত্যপক্ষের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শেখ বুলবুল। প্রিয় দর্শক, আপনারা হয়তো অনেকেই জানেন এদেশের রাজনীতিতে একজন মানুষকে রহস্যময় পুরুষ বলে অভিহিত করা হতো। তিনি হচ্ছেন জাসদ নেতা সিরাজুল আলম খান। দেশ স্বাধীন হওয়ার পর তার যে রাজনৈতিক কর্মকাণ্ড সেটা যত না ছিল প্রকাশ্য, তার চেয়ে অনেক বেশি ছিল গোপন। এই জন্যই তাকে এই ধরনের বিশেষণে বিশেষিত করা হয়েছিল। সাম্প্রতিক সময়ে এদেশের একজন হিন্দু মহাজোট নেতার মধ্যেও আমরা সেই ধরনের রহস্য লক্ষ্য করছি। তার বিরুদ্ধে ইতিমধ্যে অনেক ধরনের অভিযোগ উত্থাপিত হয়েছে। কেউ বলছেন তিনি রয়ের এজেন্ট হয়ে দেশে কাজ করছেন, আবার কেউ বা বলছেন ভিন্ন কথা। হিন্দু সম্প্রদায়কে কেন্দ্র করে এদেশে যে কতগুলো সংগঠন গড়ে উঠেছে, তিনি তার একটি প্রতিনিধিত্ব করতে গিয়ে অন্য সংগঠনগুলোর সাথে অনেক সময়ই বিতর্কে জড়িয়েছেন। বিশেষ করে রানা দাশগুপ্ত এবং ইসকনের সাথে তার যে বিরোধ সেটি ছিল খুবই স্পষ্ট। হিন্দু সম্প্রদায়ের অনেকেই তাকে মনে করতেন তিনি হচ্ছেন হিন্দুদের শত্রু। তিনি হিন্দুদের বিপক্ষে গিয়ে প্রায়ই মুসলমানদের পক্ষ নিয়ে কথা বলতেন। কেবল যে মুসলমানদের পক্ষ নিয়ে কথা বলতেন তা নয়, তিনি বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল জামাতে ইসলামীর পক্ষ নিয়েও কথা বলতেন। সাম্প্রতিক সময়ে তিনি জামাতের একটি সভায় অংশ নিয়ে সেখানে যে বক্তব্য রেখেছেন তাতে অনেকেই তাকে মনে করেছেন তিনি জামাত ইসলামীর একজন পেইড এজেন্ট। সেখানে তিনি কি ধরনের কথা বলেছিলেন, প্রিয় দর্শক আসুন তা আমরা একটু শুনে আসি। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। এখন থেকে 200 বছর আগে এই বাংলার মনের কথা বলেছিল কুসুম কুমারী দাস। 200 বছর পরে বাংলার যে আশা আকাঙ্ক্ষা, সেই আশা আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটিয়েছে জামাতে ইসলাম। যে কাজ অন্যরা কেউ করে নাই সেই কাজ আজকে জামাতে ইসলামী করেছে। বাংলাদেশে যদি অসাম্প্রদায়িকতার নামে, সেকুলারিজমের নামে বহু ভণ্ডামি দেখেছি, কিন্তু বাস্তবতা হচ্ছে জামাত ইসলাম যে কার্যক্রম করেছে তার কাজ প্রমাণ করে যে একমাত্র বাংলাদেশ জামাত ইসলামই বাংলাদেশের একমাত্র অসাম্প্রদায়িক দল। বাংলাদেশের মানুষ সেবক চায় এবং জামাত ইসলামী জনগণের সেবক হিসেবে সেই কাজগুলো করছে। এই দেশ সব সংগঠনকে দেখেছে, এই দেশের আলেম ওলেমাদের দ্বারা, ধার্মিক লোকদের দ্বারা এই দেশ একবার দেশ পরিচালনা হোক সেইটা চায়। এবং আমরা চাই যে আগামী দিনে জামাত ইসলামের নেতৃত্বে এই দেশ পরিচালিত হবে। রাজনৈতিক ক্ষমতা না, তারা দেশের সেবা করে ইতিমধ্যে প্রমাণ করেছে যে দেশের জনগণের আমরা সেবা করতে চাই এবং সেবা করে। ক্ষমতা তাদের কাছে বড় চাওয়া না, সেটা অলরেডি জামাত ইসলাম প্রমাণ করে দিয়েছে। প্রিয় দর্শক, আপনারা লক্ষ্য করলেন তিনি একজন হিন্দু হয়ে জামাতে ইসলামী সম্পর্কে যে ধরনের মন্তব্য করেছেন তা অন্য কোনো রাজনৈতিক দলের নেতারা করেন কিনা আমরা জানি না। আপনারা সবাই জানেন এদেশে জামাতে ইসলামীকে বলা হয় মৌলবাদীদের মূল সংগঠন। এই মৌলবাদী শব্দটি নিয়ে বিতর্ক আছে। অনেকেই মনে করেন মৌলবাদী হচ্ছে যারা মূলের অনুসারী। তো তারা যদি ইসলামিক মৌলবাদী হয়ে থাকে তা ইসলাম ধর্মের মূল অনুসরণ করা তো প্রত্যেকটি মুসলমানের দায়িত্ব। সে হিসেবে এর মধ্যে তারা কোনো দোষ দেখেন না। কিন্তু পশ্চিমা বিশ্ব এই শব্দটির মধ্য দিয়ে মানুষের মধ্যে এক ধরনের নেতিবাচক ধারণা সৃষ্টি করেছেন। ঠিক যেমনটি আমরা দেখি জঙ্গিবাদ শব্দের মধ্যে। জঙ্গি অর্থ হচ্ছে যিনি যোদ্ধা, জং হচ্ছে যুদ্ধ। তাহলে যিনি যুদ্ধ করেন তিনি তো প্রশংসিত হবার কথা, তিনি তো নিন্দিত হওয়ার কথা নয়। কিন্তু জঙ্গিবাদ শব্দটি আমাদের দেশে নিন্দিত অর্থেই ব্যবহৃত হয়। পশ্চিমারা যেটাকে টেরোরিস্ট বলছে, আমরা সেটাকে বলছি জঙ্গি। এই ধরনের বিতর্ক কিন্তু আমাদের দেশে রয়েছে। এসব বিতর্ক এড়িয়ে আমরা যদি সহজভাবে বলি তাহলে এদেশে যে মৌলবাদ বা মৌলবাদী শব্দটি রয়েছে সেটি যেন জামাতে ইসলামীর অনেকটা সমার্থক হয়ে উঠেছে। অথচ এই গোবিন্দচন্দ্র প্রামাণিক সেই জামাতে ইসলামীর আলোচনা সভায় যোগ দিয়ে তাদের ভূয়সী প্রশংসা করেছেন
এমনকি অন্য রাজনৈতিক দলগুলোর তুলনায় তারা যে অনেকখানি এগিয়ে আছেন এবং তারা যে প্রকৃত অসাম্প্রদায়িক দল সেটিও তিনি নিঃসংকোচে প্রকাশ করেছেন। অথচ মাত্র কিছুদিনের ব্যবধানে তিনি তার সেই ভূমিকা কিন্তু পরিবর্তন করে ফেলেছেন। সরকারের সাথে হয়তো তার কোনো লেনদেনের সমস্যা হয়েছে, অথবা কোনো বোঝাপড়ার সমস্যা হয়েছে, অথবা এমনও হতে পারে তার বিরুদ্ধে যে অভিযোগটি ছিল যে এদেশে তিনি রয়্যাল এজেন্ট হিসেবে কাজ করছেন, তার জন্য হয়তো করে তিনি তার আগের অবস্থান পরিবর্তন করেছেন। আমরা জানি যারা গোয়েন্দা হিসেবে কাজ করেন কিংবা কোনো দেশের এজেন্ট হিসেবে অন্য দেশে কাজ করেন, তারা অধিকাংশ ক্ষেত্রেই প্রতিপক্ষের সাথে মিশে যাওয়ার জন্য যে ধরনের ভূমিকা পালন করার কথা সেটি করে থাকেন। এদিক থেকে যদি গোবিন্দচন্দ্র প্রামাণিক সেই কাজটি করে থাকেন তাহলে আশ্চর্য হওয়ার কিছু থাকবে না। প্রিয় দর্শক, আসুন হঠাৎ করে তিনি তার পূর্বের অবস্থান পরিবর্তন করে মৌলবাদের বিরুদ্ধে বা মৌলবাদীদের বিরুদ্ধে কি ধরনের বক্তব্য রেখেছেন সেটা একটু দেখে আসি। আজকে আপনারা বলছেন যে এই জমি এলো রেলওয়ে জমি কোথায় পেয়েছে? আপনি সিএস রেকর্ড নিয়ে আসেন। এই জমি হচ্ছে ভাওয়ালের রাজা রাজেন্দ্র কুমার রায় চৌধুরীর জমি। এই জমি একজন হিন্দুর জমি এবং রেলওয়ে কোন রকম ক্ষতিপূরণ ছাড়া হিন্দু সম্পত্তি কেড়ে নিয়েছে। এই হিন্দু সম্পত্তিতে হিন্দুরা মন্দির করবে, এটাই স্বাভাবিক, এটা কোনো অবৈধ না। সরকারি কর্মকর্তারা উপস্থিত থেকে বুলডোজার দিয়ে শুধু মন্দির ভেঙেছেন তা না, প্রতিমা ঘুরিয়ে দিয়েছেন। তারা বলতে চায় এটা অবৈধ স্থাপনা। পাশে মসজিদ রয়েছে, মাদ্রাসা রয়েছে, বিএনপি অফিস রয়েছে, আরো শত শত অবৈধ স্থাপনা এই রেলওয়ের জায়গায় আছে। তাহলে সেই সমস্ত অবৈধ স্থাপনা না সরিয়ে আজকে শুধুমাত্র হিন্দু মন্দির ধ্বংস কেন? তার মানে হচ্ছে এই সরকারের একবার রন্ধ্রে রন্ধ্রে এবং সরকারের উপর মহলে সর্বত্র হচ্ছে মৌলবাদীর আখড়া এবং বিষ বা বাষ্প হয়ে পড়ে আছে এখানে। প্রিয় দর্শক, দেখলেন এই গোবিন্দচন্দ্র প্রামাণিক এক এক সময় এক এক ধরনের কথা বলছে। তার সম্পর্কে একটি বড় অভিযোগ হচ্ছে তিনি অখণ্ড ভারতের জন্য এদেশে কাজ করছেন, যদিও এই বিষয়টি তিনি অস্বীকার করেছেন। প্রিয় দর্শক, আসুন আমরা একটু দেখে আসি তিনি অখণ্ড ভারতের পক্ষে কি ধরনের বক্তব্য রেখেছেন এবং তিনি সে কথাটি কেন বলেছিলেন সেই ব্যাখ্যাটাও আমরা পাশাপাশি শুনে আসি। আমাদের পাশে একটি দেশ ভারত, যদিও আরেক আলাদা একটি দেশ, কারণ আলাদা দেশ হলেও আমরা ওতপ্রোতভাবে তার সঙ্গে জড়িত ওই দেশের সঙ্গে। সেখানে আমাদের সমস্ত তীর্থকেন্দ্রগুলো সেখানে, আমাদের রোগ শোক হলে পরে আমরা সেখানে যাই, আমাদের আত্মীয় স্বজন সেখানে, আমরা বিপদে আপদে পড়লে অন্তত ওইখানে আশ্রয় নেই। 71 সালে আমরা 1.5 কোটি লোক সেখানে আশ্রয় নিয়েছি। তো সেইখানের ভালো মন্দ হলে তার কিছু প্রভাব আমাদের এখানেও পড়ে। এবং একই সঙ্গে আমরা আরেকটা চেয়েছি দ্বৈত নাগরিকত্ব, যারা ভারতে চলে গেছে তারা ওখানেও নাগরিকত্ব থাকবে, এখানেও থাকবে। আবার আমাদের এই দেশে যারা আছে আমরা হিন্দুরা, তারা এখানেও নাগরিকত্ব থাকবে, ভারতেও নাগরিকত্ব থাকবে, যেন কোনো সময় বিপদ আপদ হলে পরে আমাদের যেন রক্ষা পেতে পারি। তো সারা পৃথিবীতে একটা হিন্দুত্বের গণজাগরণ হচ্ছে। এই ভূমি আমাদের বর্তমান যে বাংলা ভূমি, এই বাংলা একটা পবিত্র ভূমি। এখানে অনুকূল ঠাকুর, হরি ঠাকুর, জগৎবন্ধু, বালক ব্রহ্মচারী, রাম ঠাকুর, দুর্গা প্রসন্ন, সমস্ত মহাপুরুষদের পবিত্র ভূমি এখানে। তো সেই জায়গাটুকু আমরা ছেড়ে যেতে চাই না। এই জায়গা যেন আগামী দিনে অখণ্ড ভারতের একটি অংশ হতে পারে, সেই জন্য আমাদের প্রার্থনা। তো আমরা ভগবানের কাছে প্রার্থনা করি এখন পর্যন্ত আমাদের লক্ষ্য অখণ্ড ভারত। আমরা যেন একসময় ভারতের অঙ্গ ছিলাম, আমরা আবার সেই অখণ্ড ভারতের অংশীদার হতে চাই। আপনি কি অখণ্ড ভারতে সমর্থন করেন? চরমনের হুজুর বলেছেন যে উনি দিল্লিতে ইসলামের ঝান্ডা উড়াইতে চান, তাহলে উনি অখণ্ড ভারত চান। যদি বাংলাদেশের পতাকার সময় যদি দিল্লিতে ওঠে তাহলে তো অখণ্ড হয়ে গেল আর কি। অন্তত 1000 খানেক ওয়াজ মাহফিল পাবেন আপনার ইসলামী চিন্তাবিদদের, তারা বলছে হিন্দু মুসলিম যুদ্ধ হবে এবং দিল্লি ভারত একদিন ইসলামের পতাকা তলে আসবে। তো অখণ্ড ভারত হয়ে গেল। এটা মুসলিমরাই চাচ্ছে, আমার তো চাওয়ার দরকার নেই। আপনি কি মনে করেন? আচ্ছা, আমি মনে করি এটা একটা অসম্ভব ব্যাপার। এটা সম্ভব না বলতে গেলে যে রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্য দিয়ে 47 সালে দেশ ভাগ হয়ে গেছে, যারা ক্ষমতার আস্বাদ পেয়েছে, চেয়ারের আস্বাদ, এরা তো কোনো মতে এই জিনিসটা আর এই না। যদিও বাংলাদেশের বহু মুসলিমরা আমরা যখন বেনাপোল বর্ডার দিয়ে যাই, অনেকেই গালাগালি করতে দেখেছি যে কেন এই বর্ডারে আমাদের হেনস্থা, আমাদের সেই নিজামুদ্দিন চিশতির এটা হচ্ছে দিল্লিতে, আমরা সেখানে যেতে পারি না, আমরা আমাদের খাজা বাবার ওখানে যেতে চাই, আমরা সেখানে যেতে পারি না, আমরা ইন্ডিয়ার থেকে এই দেশে গরু জবাই করবো এসির দিকে, সেটা আমরা ভারতে একটা গরুর দাম 10,000 টাকা, সেটা আমাদের এখানে 1.5 লাখ টাকায় কিনতে হয়।
ভারতে 1 কেজি আঙুরের দাম হয়তো 50 টাকা, সেটা আমাকে 150 টাকায় কিনতে হয়। ভারতে একটা চকলেটের দাম হচ্ছে 5 টাকা, সেটা আমাকে 20 টাকা দিয়ে কিনতে হয়। অর্থাৎ ভারত শুধুমাত্র আমাদের কাছে শুধু আমরা তো কিনতে বাধ্য হচ্ছি। ভারতে পেঁয়াজের দাম 10 টাকা, আমরা এখানে 120 টাকা কিনছি আর কি। তাহলে এই দেশটা ভাগের কারণে আজকে বাংলাদেশের জনগণ অনেকেই মনে করছে আমরা সাফারার। এগুলো নিয়ে আমরা বিভিন্ন সময় কথা বলা দেখেছি। এবং আমাদের অ্যাডভোকেট জলিল নামে একজন ভদ্রলোক আছেন আমাদের জজ কোর্টে, তো সারাক্ষণ এইটাই বলে যে আমাদের কোন লাভটা হয়েছে। প্রিয় দর্শক, এই যে গোবিন্দচন্দ্র প্রামাণিকের এক এক সময় এক এক ধরনের কথা, এক এক রকমের ব্যাখ্যা, এক এক রকমের অবস্থান, এই বিষয়টি নিয়ে অনেকের মধ্যে যে সন্দেহ ছিল সেটি কিন্তু আরো দানা বাঁধতে শুরু করেছে। তার একই অঙ্গে যে এত রূপ, এটি নিশ্চয়ই কোনো শুভ লক্ষণ নয়। তিনি তার সাম্প্রতিক বক্তব্যে এক ধরনের ধর্মীয় উস্কানি দেওয়ার চেষ্টা করেছেন এবং একই সাথে তিনি রাষ্ট্রের বিরুদ্ধে এবং সরকারের বিরুদ্ধে এমন কিছু কথা বলেছেন যা আগে কখনো বলেনি। একই বিদ্যমান পরিস্থিতিতে তার কথার এ ধরনের রূপান্তরের ক্ষেত্রে অনেকেই মনে করছেন ভারতীয় গোয়েন্দা সংস্থা, ইসকন, সাম্প্রদায়িকতা ইত্যাদি গেম খেলার পর শেষ পর্যন্ত বিএনপিকে দিয়ে যে গেমটি খেলার চেষ্টা করেছিল লন্ডন বৈঠকের মধ্য দিয়ে, সেই গেম ব্যর্থ হওয়ার পর এবার হয়তো এই গোবিন্দচন্দ্র প্রামাণিককে দিয়ে এক ধরনের বিশৃঙ্খলা এবং সাম্প্রদায়িক দাঙ্গার ক্ষেত্র প্রস্তুত করছেন। তার এই ভূমিকা দেখে কেউ হয়তো বলবেন, হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল। তবে তারপরও কিন্তু এই কথা সত্য যে গোড়া শামুকেই পা কাটে। তাই তার সম্পর্কে দেশবাসীকে যেমন সচেতন থাকতে হবে, তেমনি সরকারকেও সচেতন হতে হবে। তা না হলে হয়তো যে কোনো সময় যে কোনো ধরনের অঘটন ঘটতে পারে। এই গোবিন্দচন্দ্র প্রামাণিক যত সহজেই নিজের রূপ পরিবর্তন করতে পারে, সেটির মধ্য দিয়ে আসলে তার প্রকৃত রূপ কোনটি সেটি বোঝা কিন্তু মুশকিল। তিনি কি এতদিন কোনো অভিনয় করেছিলেন? সেই অভিনয় ছেড়ে দিয়ে তিনি কি তার আসল রূপে ফিরে আসলেন, নাকি এতদিন কোনো মুখোশ পরেছিলেন, এখন সেই মুখোশটা খুলে ফেলেছেন? তা সময়ই বলে দেবে। সুপ্রিয় দর্শক, আজকের মতো আমরা এখানেই শেষ করছি। আপনাদের সাথে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।